गुड मर्निंग डियर स्टूडेंट। आज আমরা মুক্ত শিক্ষা কেন্দ্র তেলিপুকুর পূর্ব বর্ধমান এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির অন্তর্গত মানববিদ্যা ও সমাজবিজ্ঞান বলে যে বিষয়টি রয়েছে সেই বিষয়ের একটি অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব। তো আজকের সাবজেক্টটির নাম হচ্ছে মানববিদ্যা ও সমাজবিজ্ঞান। মানববিদ্যা ও সমাজবিজ্ঞান। মানববিদ্যা ও সমাজবিজ্ঞান এই যে বিষয়টা রয়েছে তোমাদের, এই বিষয়টির আজকে আমি যে বিষয়বস্তুটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গণবণ্টন ব্যবস্থা কি এবং এই ব্যবস্থার কার্যকারিতা কি। আমি লিখে দিচ্ছি। তো এখন আমরা জানবো যে গণবণ্টন ব্যবস্থাটা অ্যাকচুয়ালি কি। গণবণ্টন ব্যবস্থা হচ্ছে যে এর একটু আগে থেকে যদি বলা হয় তাহলে ব্যাপারটা হচ্ছে এরকম যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বা দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে আমরা জানি যে কালোবাজারি বা ফাটকাবাজারি এই ধরনের যে অপরাধমূলক প্রবণতা বা অপরাধগুলো কিন্তু খুব বেশি পরিমাণে বেড়ে গিয়েছিল, যার ফলে কী হয়েছিল, এক শ্রেণীর মানুষ এই কালোবাজারি মাধ্যমে প্রচুর পরিমাণে মুনাফা বা প্রচুর পরিমাণে সম্পদের মালিক হয়ে গিয়েছিল, আর এক শ্রেণীর মানুষ যারা পুরো নিঃস্ব হয়ে গিয়েছিল এবং সবচাইতে ক্ষতিগ্রস্ত হয়েছিল কারা? গরিব মানুষ, যারা দুবেলা দুমুঠো ভাতই ঠিকমতো পায় না, দুবেলা দুমুঠো অন্নের ব্যবস্থা ঠিকমতো করতে পারে না। তাদের পরিস্থিতি এতটাই বেশি খারাপ হয়েছিল যে সরকার তখন এই ব্যবস্থাটাকে নিজের সামনে দেখে বা নিজের সামনে এনে এটাকে সামাল দেওয়ার চেষ্টা করেছিল। কীরকমভাবে? যে কালোবাজারি এই ব্যবস্থার মাধ্যমে যখন এক শ্রেণীর মানুষ, মহাজন শ্রেণীর মানুষ, তারা সমস্ত রকম মানুষের যে সমস্ত প্রয়োজনীয় মানে একদম বেসিক নিড, যেমন যেটা হচ্ছে খাদ্য, এই খাদ্য কী করেছিল, খাদ্য সমস্ত রকমভাবে সংগ্রহ করে সেগুলো তারা নিজেদের গুদামজাত করে রেখেছিল এবং গুদামজাত করে রাখার ফলে সেগুলোকে চড়া দামে তারা বাজারে বিক্রি করত, যার ফলে সাধারণ মানুষ সেগুলোকে কিনতে পারতো না। এবং যখন এইরকম পরিস্থিতি খুব বেশি পরিমাণে হয়ে যায় তখন সরকার সেই ব্যবস্থাটাকে সামাল দেওয়ার জন্য একটা ব্যবস্থা শুরু করলো, সেটাকেই বলা হয় গণবণ্টন ব্যবস্থা। এই গণবণ্টন ব্যবস্থা একটা এই গণবণ্টন ব্যবস্থা সরকার যখন চালু করলো সেটা হচ্ছে যে তার প্রথম ধাপটা কি না, সরকার তখন ন্যায্য মূল্যের দোকান, যেটাকে আমরা বলি রেশন দোকান বা রেশন আমরা বলে থাকি না, সেইটা হচ্ছে শুরু করলো সরকার। কীরকম না, সেখানে ওই সমস্ত গরিব মানুষেরা রেশন তুলতে পারবে, তাদের যে সমস্ত প্রয়োজনীয় সামগ্রী তারা ওখান থেকে নিতে পারবে, সেটা বাজারে যে দামে চলছে আর কি, ওই যার দাম তার থেকে অল্প মূল্যে, বাজার মূল্যের চেয়ে কিছু কম দামে, যাতে ওই সমস্ত মানুষেরা ক্রয় করতে পারে, তার জন্য সরকার কি করলো, এই গণবণ্টন ব্যবস্থার মাধ্যমে বিভিন্ন ন্যায্য মূল্যের রেশন দোকান খুললো। এবার শুধু তো যারা ওখান থেকে মাল সংগ্রহ করবে, কিন্তু মালটা আসবে কার কাছ থেকে? কৃষকদের কাছ থেকে। সুতরাং কৃষকেরাও যাতে ঠিকঠাক মূল্য পায় তার ব্যবস্থাও কিন্তু সরকারকে করতে হবে। সেই কারণে কৃষকদের কাছ থেকেও কিন্তু যখন সরকার সেই মালটাকে কিনছে তখন কিন্তু সেক্ষেত্রেও সরকার লক্ষ্য রাখছে যে তারাও যাতে ঠিকঠাক মূল্য পায়। এমন অনেক সময় হয় যে দেখা যাচ্ছে যে কোনো একটা জিনিসপত্রের দাম বাজার মূল্যের তুলনায় অনেকটা কমে গেছে, বা সেই মুহূর্তে হয়তো বা সেই সময়ে হয়তো অনেকটা কমে গেছে, তাহলে সেই সময় যদি কমে যায় তাহলে কৃষক তাহলে তো ঠিকঠাক মূল্য পাবে না, তাহলে তাদের পরিস্থিতি আরও খারাপ হয়ে যাবে। সেই দিকটাও মাথায় রেখে সরকার কৃষককে এমন একটা মূল্য দিতে চাইলো যাতে কৃষকের যাতে লাভবান হতে পারে এবং ওই মালটা কিনে নিয়ে এসে রেশন দোকান থেকে যারা রেশন সংগ্রহ করবে তারাও যাতে অল্প দামে সেটাকে কিনতে পারে, তার দুটো ব্যবস্থাই কিন্তু সরকার এখানে করলো। এটাই হচ্ছে গণবণ্টন ব্যবস্থার মূল কার্যকারিতা বা গণবণ্টন ব্যবস্থার মূল কথা হচ্ছে এটাই। তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কিন্তু এই যে কালোবাজারি বা ফাটকাবাজি ব্যবস্থাটা এত বেশি পরিমাণে বেড়ে গিয়েছিল যে
যে কোনো একটা জিনিসের দাম যেটা মানুষ হয়তো কল্পনাই করতো না যে এই জিনিসটার দাম এত হতে পারে, মানে এক শ্রেণীর মানুষ, ওই যারা ওই গুদামজাত করে রাখতো, এক শ্রেণীর মহাজন শ্রেণীর মানুষ, তারা নিজেদের ইচ্ছা মতো নিজেরা ওই সমস্ত প্রয়োজনীয় সামগ্রী মানে দামপত্র ঠিক করতো। এবার এমন কিছু প্রয়োজনীয় জিনিসপত্র তারা গুদামজাত করে রাখতো যেগুলো মানুষের মানে প্রচণ্ড পরিমাণে প্রয়োজন। একজন মানুষকে বেঁচে থাকতে গেলে তার দুবেলা দুমুঠো অন্নের প্রয়োজন রয়েছে, তো সেই জিনিসটা তো মানুষকে তো তার বেসিক নিড, তাকে তো মানে যত দামি হোক তাকে যে কোনো মূল্যে সেই জিনিসটাকে অর্জন করতে হবে। এবার সেক্ষেত্রে কি হয়েছে, যখন এই মানে মহাজনরা ওই সমস্ত জিনিসগুলোকে সংগ্রহ করে, চাল ডাল আনাজপাতি এইগুলোকে যখন সংগ্রহ করে নিজেদের মধ্যে রেখে মানে গুদামজাত করে চড়া দামে বিক্রি করছে, তখন এক শ্রেণীর মানুষ সেগুলোকে কিনতে পারছে না। তার ফলে অবস্থা এতটাই মানে চরমে পৌঁছে যাচ্ছে যে মানুষ না খেতে পেয়ে মারা যাচ্ছে। এর মতো অবস্থায় সরকার তখন এই ব্যবস্থাটা গ্রহণ করলো। এখন কৃষকেরা কিন্তু এই ব্যবস্থার ফলে কোনো কোনো সময়ে কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। কীরকমভাবে দেখা যাচ্ছে যে এমন পরিস্থিতি হয়েছে যে কোনো একটা জিনিসের মূল্য যখন রেশন দোকান থেকে সাধারণ মানুষ ক্রয় করছে, যে দামে ক্রয় করছে, তাহলে সেই দামের তুলনায় মানে কৃষককে তো বেশি পেতে হবে, যা না হলে তো কৃষকের তো কিছু থাকবে না। তো কৃষক তখন এক কৃষক সম্প্রদায়ের মানুষ কি করলো, যে তারা যখন ক্ষতিগ্রস্ত হতে শুরু করলো, কারণ তারা তো ওই ফসলটা ফলাবে জমিতে, তো তারা যদি ফসলটা না ফলায়, তারা যদি সেই ফসলটা চাষ না করে, তাহলে সরকার কোত্থেকে পাবে। তো কৃষক সম্প্রদায় তখন কি করলো, যে তখন তারা বিদ্রোহ মানে একটা তারা একটা অভিযোগ করলো যে আমরা তো ন্যায্য মূল্য পাচ্ছি না, কারণ আমরা এই ফসলটা চাষ করব, আমাদের তারা খরচা রয়েছে, এবং সেই খরচ করে যখন আমরা ফসলটাকে বিক্রি করব, তখন তো আমাদের হাতে কিছু থাকতে হবে যাতে আমরা চাষটাকে কন্টিনিউ করতে পারি। তো তখন দেখা যাচ্ছে যে কোনো কোনো সময় দেখা যাচ্ছে যে কৃষকের হাতে থাকছে না, কারণ বাজার মূল্য তখন কমে যাচ্ছে। বাজার মূল্য কমে যাওয়ার কারণে তখন কৃষকদেরকেও বলা হচ্ছে যে তোমরা আরও মূল্যটা কমিয়ে দাও, কিন্তু যখন ফসলটা চাষ করা হচ্ছে সেই মুহূর্তে হয়তো এবার কি হচ্ছে, কৃষকেরা ফসলটা চাষ করে তো সঙ্গে সঙ্গে বিক্রি করছে না, যে মুহূর্তে চাষ করেছে ফসলটা সেই মুহূর্তে যে খরচ হয়েছে, তো কৃষক এবার ফসলটাকে বাড়িতে এনে রেখে দিয়েছে যে একটু বাজার দাম বেশি হলে সেটাকে বিক্রি করব। এবার কি হচ্ছে, পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছাচ্ছে যে কৃষকেরা যখন চাষ করছে আলটিমেটলি, ঠিক সেই সময় যখন যে মানে খরচা করে ফসলটাকে বাড়িতে নিয়ে এসছে, যখন বিক্রি করছে, তখন দেখা যাচ্ছে সেই যে দামটা পাচ্ছে, যার পরিপ্রেক্ষিতে তাদের কিছু লাভ থাকছে না বা তাদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। এটা কিন্তু কোনো কোনো সময় হয়েছে। তখন সরকার কি করলো, সরকার তখন একটা জিনিস মানে দেখলো যে আমরা যদি কৃষকের কাছ থেকে মানে বাজার দাম যখন মানে বেশি থাকবে, সেই সময় যাতে কৃষকের হাতে যাতে কিছু থাকে, সেই পরিস্থিতিতে যদি আমরা সমস্ত মালটাকে কিনে নিয়ে আমরা যদি গুদামজাত করে রেখে দিই, কারণ উৎপাদন ব্যবস্থা তো সবসময় ঠিক থাকবে না। কোনো সময় দেখা যাচ্ছে যে কৃষকের উৎপাদন ব্যবস্থা ভালো হচ্ছে, কোনো সময় হয়তো উৎপাদন ব্যবস্থা কমে যাচ্ছে। এবার উৎপাদন ব্যবস্থা যখন কমে যাবে, তখন তো মালের মানে চাহিদা থাকবে, কিন্তু মালের তো সরবরাহ থাকবে না, কারণ উৎপাদন ব্যবস্থা কমে যাওয়া মানেটা কি, কৃষকের যে পরিমাণ ফসল ফলানো উচিত ছিল বা যে পরিমাণ ফসল প্রতি বছর আসে, সেই পরিমাণ যদি মানে চাষটা যদি ঠিকমতো সেই পরিমাণ না হয় বা ফসলের উৎপাদনটা যদি প্রতি বছর সমান যদি না হয়, তাহলে এবার কি হয়, এবার দেখা যাচ্ছে যে আরেকটা এখানে একটা ব্যাপার আছে যে জনসংখ্যা কিন্তু প্রতি বছর বা টাইমের বা সময়ের পরিবর্তে কিন্তু বাড়ছে, এবং এই সমস্ত যে মানে বেসিক যে জিনিসগুলো অর্থাৎ প্রয়োজনীয় সামগ্রীগুলো, তাহলে সুতরাং জনসংখ্যা বৃদ্ধির ফলে এই সমস্ত প্রয়োজনীয় সামগ্রীগুলোর মানে চাহিদাও বাড়বে। এবার চাহিদা বাড়ছে কিন্তু উৎপাদন ব্যবস্থা কমে যাচ্ছে। এবার যখন উৎপাদন ব্যবস্থা কমে যাচ্ছে, তখন সেই মানে একই সামগ্রীর তার দামটাও অনেক পরিমাণে বেড়ে যাচ্ছে। তাহলে পরবর্তী সময় কী হচ্ছে, সরকার তখন দেখলো যে যখন প্রতি বছর উৎপাদন ব্যবস্থাটা মানে উৎপাদনের পরিমাণটা যখন ঠিক থাকছে না, তাহলে আমাকে কী করতে হবে, যে আমাকে যখন মানে যে বছর হয়তো উৎপাদন ভালো হলো, সেই বছরই কী করতে হবে, বেশি করে কৃষকদের কাছ থেকে ফসল বা ওই সমস্ত মানে দ্রব্য সেটাকে সংগ্রহ করে আমাদের গুদামজাত করতে হবে, যাতে যে বছর বা যে সময়ে উৎপাদন ব্যবস্থা কম হবে, সেই সময়েও যাতে আমরা সাধারণ মানুষকে বা গরিব মানুষকে ন্যায্য মূল্যে সেই রেশনটাকে দিতে পারি। এটা সরকারের একটা ব্যবস্থা করুন, এবং এটাই হচ্ছে গণবন্টন ব্যবস্থা সবচাইতে কার্যকরী ব্যবস্থা, যে উৎপাদন ব্যবস্থা যখন কমে যাবে সেই দিকটা মাথায় রেখে সরকার আগে থেকেই ওই সমস্ত জিনিসপত্র গোদামজাত করে, যদি উৎপাদন ব্যবস্থা কমে যায় ঠিক সেই মুহূর্তেও যাতে সাধারণ মানুষ ওই একই মূল্যে বা তার থেকেও কম মূল্যে সাধারণ মানুষের যাতে ওই সমস্ত দ্রব্য সামগ্রী যেন সরবরাহটা যেন বজায় থাকে, এটা কিন্তু
এই গণবন্টন ব্যবস্থার মেন একটা কার্যকারিতা। তাহলে গণবন্টন ব্যবস্থা হচ্ছে এটাই যে এটা শুরু হয়েছিল ওই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরিপ্রেক্ষিতে বা দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটের সময়, যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে চলেছে। কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধটা এমনই একটা যুদ্ধ যেটা সমগ্র বিশ্বে তার মানে কী বল প্রভাব পড়েছিল, এবং সেই প্রভাবটা কোনো একটা দিক থেকে নয়, সমাজের প্রত্যেকটা দিকে তার প্রভাব পড়েছিল, এবং ভারতবর্ষতে তো দারুণভাবে পড়েছিল। কারণ ভারতবর্ষ তখন ইংল্যান্ড শাসিত, আর ইংল্যান্ড হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটা বড় দেশ, মানে যুদ্ধে যোগদানকারী দেশদের মধ্যে। তো সেক্ষেত্রে ভারতবর্ষের উপর প্রভাব পড়াটা স্বাভাবিক। দ্বিতীয় কথা হচ্ছে ভারতবর্ষ একটা বিরাট বড় দেশ এবং ভারতবর্ষের বিরাট বাজার, সুতরাং ভারতবর্ষের সামাজিক তথা অর্থনৈতিক জীবনে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রভাব পড়াটা খুবই স্বাভাবিক ব্যাপার, আর সত্যি পড়েও ছিল। কারণ সেই সময় ভারতবর্ষের কুটির শিল্প পুরো ধ্বংস হয়ে গিয়েছিল, এবং সেই সময় এমন একটা পরিস্থিতি হয়েছিল যে যুদ্ধের রসদ জোগাতে, যুদ্ধের মানে বিভিন্ন মানে যুদ্ধের যে সমস্ত প্রয়োজনীয় সামগ্রী হয় সেগুলো জোগাতে ভারতবর্ষের মানুষের উপর তো সেই সময় অত্যাচার বেড়ে গিয়েছিল। এখান থেকে সম্পদের যে নির্গমন তত্ত্বটা আরও বেশি পরিমাণে বেড়ে গিয়েছিল। আরও একটা জিনিস দেখা গিয়েছিল যে এখান থেকে ভারতবর্ষের মানুষের সেনা মানে এখান থেকে সেনা প্রেরণ পর্যন্ত করা হয়েছিল। দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা যেটা আজকে আলোচনা করব সেটা হচ্ছে অর্থনৈতিক ব্যবস্থা। সেই সময় ভারতবর্ষের অর্থনৈতিক ব্যবস্থাটা কিছু ছিল না, পুরো ভেঙে পড়েছিল। এই মতো অবস্থায় সরকারের তরফ থেকে এই গণবন্টন ব্যবস্থা চালু করা হয়েছিল। কারণ কি, ওই বললাম এক শ্রেণীর মানুষ, সেই সময় যারা মহাজন শ্রেণীর মানুষ তারা কী করেছিল, এই ব্যবস্থার সুযোগ নিয়েছিল। কীরকমভাবে, তারা সমস্ত রকম মালপত্র আনাজপাতি সমস্ত রকমভাবে কী করেছিল, গুদামতে করে রেখে দিয়েছিল। এই গুদামজাত করে রেখে দিয়ে তারা কী করলো, যে এমন একটা সময় সেটাকে আমরা বিক্রি করব যে মানুষ তো এবার কিনতে বাধ্য, কারণ মানুষকে তো খেতে হবে। তো সেই মতো অবস্থায় মানুষ দেখা যাচ্ছে এমন একটা মানে দাম তারা ঠিক করছে যেটা সাধারণ মানুষের প্রকৃত। তো এইটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এতটা বেশি পরিমাণে হয়েছিল, অর্থাৎ এর সূচনা হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। এবার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন শুরু হলো, যখন মানুষ না খেতে পেয়ে মারা যাচ্ছে, যখন চরম দুর্দিনের মধ্যে হচ্ছে, তখন সরকার এই ব্যবস্থাটা নিয়েছিল। এটা হচ্ছে গণবন্টন ব্যবস্থার মূল বিষয়বস্তু। তাহলে বিষয়বস্তুটা আমি আর একবারও বলি যে গণবন্টন ব্যবস্থা হচ্ছে যেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরিপ্রেক্ষিতে বা দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে যে কালোবাজারি ব্যবস্থাটা প্রচুর পরিমাণে বেড়ে গিয়েছিল, তার পরিপ্রেক্ষিতে সমাজে যে অপরাধ প্রবণতা বেড়ে গিয়েছিল, হ্যাঁ, প্রয়োজনীয় সামগ্রী জিনিসপত্রের দাম প্রচুর পরিমাণে বেড়ে গিয়েছিল, সে সময় কী হয়েছিল, সাধারণ মানুষ সেই সমস্ত জিনিসগুলোকে ক্রয় করতে পারছিল না। তখন সরকার কী করলো, ন্যায্য এই গণবন্টন ব্যবস্থা চালু করেছিল। গণবন্টন ব্যবস্থাটা অ্যাকচুয়ালি কি, গণবন্টন ব্যবস্থা হচ্ছে যে দরিদ্র সীমার নিচে যারা বসবাস করে তারা যাতে মানে সামগ্রী, প্রয়োজনীয় সামগ্রী ন্যায্য মূল্যে বা বাজার মূল্যের তুলনায় কিছুটা কম হলেও কম মূল্যে মানে পেতে পারে, তার জন্য ন্যায্য মূল্যের দোকান বা রেশন দোকানের ব্যবস্থা করলো। সেখান থেকে সাধারণ মানুষ, অর্থাৎ যারা গরিবী সীমার নিচে অবস্থান করে, তারা সেখানে গিয়ে খুবই কম মূল্যে ওই সমস্ত তাদের প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ করে পারত। এটাই হচ্ছে গণবন্টন ব্যবস্থার মূল মানে বিষয়বস্তু আর কি। এটাই হচ্ছে গণবন্টন ব্যবস্থা। এখন আমরা আলোচনা করব যে গণবন্টন ব্যবস্থার কার্যাবলীগুলি কী। এই গণবন্টন ব্যবস্থার প্রথম কার্যকারিতা হচ্ছে এটাই যে এক হচ্ছে যে যারা গরিব মানে একদম সাধারণ মানুষ, গরিব সাধারণ মানুষ যারা গরিবী সীমানার নিচে বসবাস করে তাদের খাদ্য সুরক্ষা নিশ্চিত করা। অর্থাৎ গরিব মানুষের খাদ্য সুরক্ষা নিশ্চিত প্রদান, নিশ্চিত। গরিব মানুষের খাদ্য সুরক্ষা প্রদান নিশ্চিত করা। এটা হচ্ছে প্রথম কার্যকারিতা। কি না, যেহেতু গণবন্টন ব্যবস্থা সরকারি তত্ত্বাবধানের মাধ্যমে হচ্ছে এবং রেশন দোকান, ন্যায্য মূল্যের রেশন দোকান তৈরি হচ্ছে, তার ফলে কি হলো যে মানে আর যেহেতু সরকার মানে এই ব্যবস্থা মানে খাদ্যের সরবরাহটা মানে স্বাভাবিকভাবে বজায় রাখতে থাকলো, এর ফলে কি হলো যে গরিব মানুষ যারা রয়েছে তাদের খাদ্য তারা যে খাদ্য পাবে এটা কিন্তু তারা এক প্রকার নিশ্চিত হতে পারলো, যেহেতু সরকার এটা তত্ত্বাবধান করছে। সুতরাং গরিব মানুষের খাদ্য সরবরাহের ব্যাপারটা কি হলো, পুরোপুরিভাবে নিশ্চিত হলো। এটা হচ্ছে প্রথম এবং প্রধান কার্যকারিতা। দ্বিতীয় কার্যকারিতা কি? দ্বিতীয় কার্যকারিতা হচ্ছে ভারত সরকার ঠিক এই সময় একটা দারুণ ব্যাপার শুরু করলো যে ভারত সরকারের খাদ্য মজুতকারী যে দপ্তর, এই দপ্তর
কোনো একটা বিভিন্ন ফসলের ক্ষেত্রেই ফসল উৎপাদনের আগেই সেই ফসলের একটা ন্যূনতম রেট বা ন্যূনতম দাম ঠিক করে দিল। যার ফলে কি হলো, যার ফলে কৃষকেরা, যার ফলে বাজার মূল্যটা কিন্তু কখনোই ওই ন্যূনতম যে রেট বা ন্যূনতম মূল্যের নিচে কখনোই যেত না। এর ফলে কি হলো, কৃষকেরা যতই কম দামে বা যতই অতি নিম্নমানও যদি হয়ে থাকে, যদি সেই ফসল তারা বিক্রি করে, তাহলেও কিন্তু তাদের লোকসানের বা তাদের ঠকে যাওয়ার সম্ভাবনাটা কিন্তু ছিল না, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে কৃষকদের ক্ষেত্রে আর একটা ভালো পয়েন্ট, সেটা হচ্ছে এই যে কৃষকেরা কিন্তু ওই ফসলটার চাহিদা এবং তার যোগানের পরিমাণ কতটা কি রয়েছে সেটা কিন্তু আগে থেকেই বুঝে যেত, এবং তার পরিপ্রেক্ষিতে তারা ওই ফসলটা কতটা উৎপাদন করবে সেই সিদ্ধান্তটা তারা ফসল ফলানোর আগেই নিতে পারতো, যে এই ফসলটার বা চাহিদা কেমন রয়েছে এবং এর যোগান কেমন রয়েছে সেটা যেহেতু তারা আগে থেকে জানতে পারতো বাজার মূল্য অনুযায়ী, সেই আগে থেকে জানার পরিপ্রেক্ষিতে তারা ওই ফসলটা কী করতো, কতটা পরিমাণ চাষ করবে তার সিদ্ধান্ত কিন্তু তারা আগে থেকে নিতে পারতো। এটা কিন্তু খুব ভালো একটা পয়েন্ট। এক হচ্ছে কি, তাহলে 2 নম্বর হচ্ছে যে এটা লিখছি না, আমি বলে দিচ্ছি, অনেকটা বড়, যে ভারত সরকারের খাদ্য মজুতকারী দপ্তর কোনো একটা ফসল, মানে কোনো একটা নয়, প্রত্যেকটা ফসলের কি করলো, একটা ন্যূনতম রেট বা বাজার মূল্য বেঁধে দিল। যার পরিপ্রেক্ষিতে কি হলো, এই বাজার মূল্য যেটা বেঁধে দিত সেটা কখনোই মানে বাজার মূল্য তো নয়, ভারত সরকারের খাদ্য মজুতকারী দপ্তর প্রত্যেকটা ফসলের ক্ষেত্রে একটা ন্যূনতম রেট বা ন্যূনতম দাম বেঁধে দিত। এই ন্যূনতম রেট বা ন্যূনতম দামটা কখনোই বাজার মূল্যের নিচে যেত না, যার ফলে কৃষকেরা অত্যন্ত নিম্ন দরে ফসল বিক্রি করলেও তাদের কিন্তু ঠকার বা লোকসানের কোনো সম্ভাবনা ছিল না, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে কৃষকেরা আগে থেকেই সিদ্ধান্ত নিতে পারতো কোন ফসলটা তারা কতটা পরিমাণে চাষ করবে। কেন নিতে পারতো, কারণ তারা যেহেতু আগে থেকে এই দামটা ঠিক করে দেওয়া হয়েছিল, সেই হিসাবে তারা কিন্তু জানতে পারতো যে এই ফসলটার চাহিদাটা কতটা হবে এবং এর যোগানটা কতটা হবে, এবং সেই চাহিদা এবং যোগানের পরিমাণ অনুযায়ী তারা সেই ফসলের চাষটাও ঠিক সেরকমভাবে করতো। এটা হচ্ছে 2 নম্বর কার্যকারিতা। 3 নম্বর কার্যকারিতা হচ্ছে কি না, 3 নম্বর কার্যকারিতা হচ্ছে যে খাদ্য সরবরাহের স্থিতাবস্থা বজায় থাকতো। খাদ্য সরবরাহের স্থিতাবস্থা বজায় রাখা। এই খাদ্য সরবরাহের স্থিতাবস্থা বজায় রাখাটা ব্যাপারটা কীরকম না, এই ব্যবস্থা যখন সরকার শুরু করলো গণবন্টন ব্যবস্থা, এবং এই গণবন্টন ব্যবস্থার মাধ্যমে যখন ন্যায্য মূল্যের রেশন দোকান যখন সরকার শুরু করলো, এবং এই ব্যবস্থা যখন বছরের পর বছর যখন চলতে থাকছিল, তখন সরকারের সামনে এলো একটা নতুন একটা সমস্যা। সেটা কি, যেহেতু আমি আগেই বলেছি, যেহেতু বছরের পর বছর অর্থাৎ সময়ের ব্যবধানে খাদ্যের চাহিদা বেড়ে যাচ্ছিল, অর্থাৎ জনসংখ্যা বেড়ে যাচ্ছিল, অর্থাৎ দ্রব্যের চাহিদাটা বেড়ে যাচ্ছিল, কিন্তু কোনো সময় দেখা দিচ্ছিল কি তার উৎপাদন ঠিকঠাক মতো হচ্ছে না। অর্থাৎ কৃষক যে চাষটা করবে সেই চাষটার উৎপাদন প্রতি বছর যে সমান হবে এটা তো কোনো কথা নয়। তো যে বছর উৎপাদন কম হতো, তাহলে সে বছর কি করবে, এবার যে বছর উৎপাদন কম হবে তাহলে নিশ্চয়ই তাহলে কি হবে, দ্রব্যমূল্যের দাম বেড়ে যাবে। তাহলে একই দ্রব্যমূল্যের দাম যদি পরের বছর সাধারণ মানুষকে, যদি গরিব মানুষকে আবার বেশি দামে কিনতে হয়, তাহলে তো তাদের পক্ষে অসুবিধা হবে। অথচ দামে বেশি বিক্রি না করলে কৃষকদেরকে সেই দামটা সবাইকে প্রদান করতে হবে, কারণ প্রতি বছর যেহেতু উৎপাদনের পরিমাণ ঠিক থাকছে না। এই মতো অবস্থা, এই সমস্যা যখন শুরু হলো, তখন সরকার কি করলো, তখন সরকার কি করলো, যেমন সরকারের যে খাদ্য মজুতকারী দপ্তর রয়েছে, পাট মজুতকারী দপ্তর রয়েছে, এই সমস্ত দপ্তরগুলো সরকার কি বললো, যে তোমরা এক কাজ করো,
তোমরা কি করবে, যে বছর উৎপাদন বেশি হবে সেই বছর যে পরিমাণ খাদ্য সরবরাহ করতে হবে বা চাহিদা অনুযায়ী তার থেকেও বেশি পরিমাণ কিন্তু তোমরা খাদ্য সামগ্রী কৃষকদের কাছ থেকে কিনে রেখে দেবে এবং সেটা গুদামজাত করে রেখে দেবে। এর ফলে কি হবে, পরের বছর বা যে সময়ে যখন খাদ্যের উৎপাদনটা কমে যাবে তখন ওই মজুদ যে মানে করা মানে ফসলগুলো সেই সময় কাজে লেগে যাবে। তো সরকার এই ব্যবস্থাটা, গণবন্টন ব্যবস্থার এই যে কার্যকারিতাটা, এটা খুব গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ, যার পরিপ্রেক্ষিতে একটা বিপ্লব এসে গেল। কীরকমভাবে, কারণ খাদ্যের সরবরাহটা সাধারণ মানুষের ক্ষেত্রে প্রতি বছরই কিন্তু বজায় থেকে গেল। তাহলে আমি আরও বলি, এটা হচ্ছে এরকম যে 3 নম্বর, এই খাদ্য সরবরাহের স্থিতাবস্থা বজায় রাখা, এই পয়েন্টটা আরও বলি। এটা হচ্ছে এরকম যে ভারত সরকার তখন খাদ্য মজুতকারী দপ্তর এবং পাট মজুতকারী দপ্তরকে একটা ঘোষণা দিল, এই যে তোমরা যে বছর উৎপাদন বেশি হবে, অর্থাৎ কৃষকরা যে বছর ফসল বেশি পরিমাণে ফলাতে পারবে, উৎপাদন যে বছর বেশি হবে সেই বছর তোমরা কৃষকের কাছ থেকে কি করবে, বেশি পরিমাণে মানে দ্রব্য সামগ্রী বা মানে ফসল বেশি পরিমাণে কিনে রেখে সেটাকে মজুত করে রেখে দাও, যাতে যদি নেক্সট ইয়ার বা পরের বছর যদি সেটা মানে কি হয় যে উৎপাদন যদি কমে যায়, তাহলে সেই সময় তখন এই মজুতকারী যে সমস্ত রেশনগুলো রয়েছে সেগুলো দিয়ে তখন কিন্তু কাজ চালানো যাবে। এটা হচ্ছে এই 3 নম্বর পয়েন্টের মেন ব্যবস্থা। তাহলে আমাদের আলোচনা আজকে মোটামুটি শেষ হলো। আমাদের আলোচনা ছিল গণবন্টন ব্যবস্থা কি এবং এই গণবন্টন ব্যবস্থার কার্যকারিতা। আমি প্রথম থেকে শেষ পর্যন্ত আরেকবার বলে দিচ্ছি। গণবন্টন ব্যবস্থাটা সূত্রপাত হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের চলাকালীন সময়ে, কারণ সেই সময় কালোবাজারি বা ফাটকাবাজারি এই একটা অপরাধ প্রবণতা সমাজের মধ্যে দারুণভাবে দানা বেঁধেছিল এবং যার ফলে এক শ্রেণীর মানুষ কিন্তু মুনাফায় ফুলে ফেঁপে উঠেছিল এবং সাধারণ মানুষ, গরিব মানুষ কিন্তু খাদ্যের জন্য একটা চরম সীমায় পৌঁছে গেছিল। তাদের কিন্তু খাদ্যের জন্য মানুষ মারা যেতে শুরু করেছিল। ঠিক এরকম পরিস্থিতিতে সরকার এই পরিস্থিতিকে সামাল দেওয়ার জন্য গণবন্টন ব্যবস্থা চালু করলো। গণবন্টন ব্যবস্থাটা কী না, গণবন্টন ব্যবস্থাটা হচ্ছে সরকার এই পরিস্থিতি থেকে সামাল দেওয়ার জন্য ন্যায্য মূল্যের দোকান বা রেশন দোকান খুললো, যেটা স্বাভাবিক বা বাজার মূল্যের যে মানে দ্রব্য সামগ্রী যেটা বাজারে চলছে তার থেকে যাতে কম দামে সাধারণ মানুষ, গরিব মানুষ কিনতে পারে সেইটার ব্যবস্থা সরকার করলো এবং কৃষকদেরকে যাতে এমন একটা দাম প্রদান করা হয় যাতে তাদেরও কিছু লাভ থাকে। এটা হচ্ছে গণবন্টন ব্যবস্থা। আর গণবন্টন ব্যবস্থার কার্যকারিতা কি? গণবন্টন ব্যবস্থার কার্যকারিতা, প্রথম কার্যকারিতা হলো কি না, এই গণবন্টন ব্যবস্থার ফলে গরিব মানুষ যারা খেতে পায় না তাদের খাদ্য সুরক্ষা প্রদানটা নিশ্চিত করা হলো। দ্বিতীয়ত হলো কি না, ভারত সরকারের খাদ্য মজুতকারী যে দপ্তর রয়েছে সেই দপ্তর আগে থেকেই কিন্তু প্রত্যেকটা ফসলের ক্ষেত্রে একটা ন্যূনতম রেট বা ন্যূনতম দাম বেঁধে দিল এবং সেই ন্যূনতম রেট বা ন্যূনতম দামটা কখনোই কিন্তু বাজার মূল্যের কম হতো না। তার ফলে কৃষকরা যত কম দামি ফসল বিক্রি করুক না কেন তাদের কিন্তু লোকসানের যে সম্ভাবনাটা কিন্তু আর ছিল না। 1 নম্বর। 2 নম্বর এই পয়েন্টের মধ্যে 2 নম্বর পয়েন্ট হচ্ছে যে কৃষকেরা যেহেতু আগে থেকে তাদের মানে ফসলের মানে দাম যেহেতু ন্যূনতম রেট সরকার মানে ঠিক করে দিয়েছিল, তার ফলে যোগান এবং তার চাহিদার পরিমাণ অনুযায়ী কৃষকেরা ওই মানে পার্টিকুলার ওই সমস্ত ফসলগুলো কী পরিমাণে ফলাবে বা কী পরিমাণে চাষ করবে সেই সিদ্ধান্ত তারা আগে থেকে নিতে পারত। 2 নম্বর। 3 নম্বর হচ্ছে যে এটা যে খাদ্য সরবরাহের স্থিতাবস্থা বজায় রাখা। খাদ্য সরবরাহের স্থিতাবস্থা বজায় রাখা আমি আরেকবার বলে দিচ্ছি। এটা হচ্ছে এই যে ফসল উৎপাদন যেহেতু প্রতি বছর সব সময় বা প্রতি বছর সমান হবে না, তাহলে যে বছর বেশি হবে সেই বছর বেশি করে যদি কৃষকদের কাছ থেকে ওই সমস্ত ফসল কিনে রেখে সেটাকে যদি মজুত করে রাখা হয়, যে বছর কম ফসল উৎপাদন হবে সেই বছর কিন্তু ওই মজুত করা ফসলগুলোকে সেই বা সামগ্রীগুলোকে মানে সাধারণ মানুষের মধ্যে বিতরণ করা যাবে। তার ফলে কী হবে, খাদ্য সরবরাহের যে স্থিতাবস্থাটা বজায় থাকবে। আজকের মতো আমরা আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি তোমরা সব এই ভিডিওটা দেখে বুঝতে পারবে। হ্যাঁ, তো আজকের মতো আলোচনা শেষ করলাম। পরবর্তী ভিডিওতে আমরা নেক্সট একটা কোন বিষয়ে আলোচনা করব।